আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ডক্টর আলিফ রাজি। ভৌতিকতায় আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই সুস্থ আছেন। যেটি বলছিলাম, এখনের কন্ডিশন, আকাশে দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম মেঘ করে আছে, বিদ্যুৎ চমকাচ্ছে রাতের বেলা। আপনারা এই এই কন্ডিশনটাই, এই ওয়েদারটার ফায়দা লুটতে পারেন। আপনারা চাইলেই এই ওয়েদারে আমাদের ঘটনাগুলো শুনতে পারেন, প্রিভিয়াস ঘটনা হোক এবং লেটেস্ট ঘটনা হোক। তো যাই, চলে যাচ্ছি আজকের প্রথম ঘটনায়। এবং আপনাদেরকে এও জানাতে যাচ্ছি যে আমাদের আজকে বেশ কয়েকটি ভালো ভালো স্টোরি আছে, এবং আপনাদেরকে আগেও একবার বলেছিলাম যে আমরা একটা স্টোরি সিলেক্ট করেছি, সেটা শুদ্ধ ল্যাঙ্গুয়েজে না। এবং যিনি স্টোরিটি শেয়ার করেছেন তিনি বেশ ভালো করে বুঝিয়েই স্টোরিটি শেয়ার করেছেন। আশা করছি তার স্টোরি বুঝতে সমস্যা হবে না। আজকে আমার সাথে আছেন সামির ভাই। তো ঘটনা শুরু করছি। আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে আমারই নেইবারের নিজের আত্মীয়র চাক্ষুষ ঘটনা। এবং নেইবার বলতে একই বিল্ডিংয়ে থাকেন উনি। তো যার ঘটনা শেয়ার করব তার নাম আমি বলছি না, তবে সম্পূর্ণ স্টোরি তিনি আমাকে শেয়ার করেছেন। এবং তার নামটা আমি ভাবে শেয়ার করছি না, আপনারা বুঝে যাবেন তার ঘটনাটা। তো তখন যে ভিকটিম, তার বয়স ছিল 15 বছর। তো হঠাৎ করে সেদিন রাতের বেলা তিনি ঘুমাচ্ছেন, এবং ঘুমের মধ্যে থেকে তার হঠাৎ করে ঘুম ভাঙে। এবং ঘুম ভাঙে মানে হালকা আবছা কন্ডিশনে, ঘুমের ঘোরে তিনি লক্ষ্য করলেন তার মাথাটা কে জানি বুলিয়ে দিল। তিনি বুঝে ওঠার আগে বললেন, আম্মু তুমি ঘুমাও তো, এখনও ঘুমাও নাই কেন? তো এটা বলার পর কোনো ধরনের রিপ্লাই আসে না। তো নর্মালি তার মা কিছু না কিছু বলে চলে যায়, বা মাঝে মাঝে কিছু বলেও না। তো তিনি ঘুমের মধ্যে কিছু খেয়াল করেন নাই, তিনি অ্যাপ্লাই আসে না। তো নর্মালি তার মা কিছু না কিছু বলে চলে যায়, বা মাঝে মাঝে কিছু বলেও না। তো তিনি ঘুমের মধ্যে কিছু খেয়াল করেন নাই। তিনি এতটুকু মনে আছে যে তার মুখের উপরে একজনের চুল পড়াতে, মানে তার মার চুল পড়েছে, তিনি এটা মনে করে নিয়েছিলেন। বিরক্ত লাগার পরে তিনি খুব চোখ বন্ধ করে খুব জোরে চিৎকার দিয়ে ওঠেন, কী ব্যাপার আম্মু, তুমি ঘুমাও না? আমাকে একটু ঘুমাতে দাও, আমার টায়ার্ড লাগছে। কিন্তু ওই সময় কোনো আর শব্দ নাই। চুলটা তখনও তার মুখের উপর পড়ে আছে। আর মুখের উপর যদি চুল পড়ে থাকে, আপনারা খুব অস্বস্তিকর লাগে। একটা পর্যায়ে তিনি ঘুম থেকে জেগে ওঠেন। চোখ খুলতে দেখেন একটা মানুষ তার পিঠের উপর বসে আছে। তিনি উবুত হয়ে ঘুমাচ্ছিল। তো তার কোনো ওজন তার শরীরে তিনি পাচ্ছিল না। কেমন একটা আবছা অবস্থায় বোঝা যাচ্ছে বাইরের ল্যাম্প পোস্টের আলোতে। তিনি একটা চিৎকার দেন, এবং চিৎকার দিয়ে তিনি মাটিতে পড়ে যান। পরদিন সকালে তার ঘুম ভাঙে, এবং তিনি নিজে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যেটা অবস্থা, যে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে ওঠার পর তাকে ওই একই অবস্থায় পান ফ্লোরে। তার মানে তিনি যে রাতের বেলা চিৎকার দিয়েছেন সেটা কেউ কোনো ধরনের শব্দ পায় নাই। তো তিনি এরপর আর কিছুই মনে করতে পারছেন না। এরপরে তার আর কিছুই মনে নেই, এবং বাকি ঘটনাটা তার মার কাছ থেকে শুনবো আমরা। এবার তার আম্মু ঘটনা বলা শুরু করেছে, এবং বলেছে যে সেদিন তাকে সকালবেলা ঘুম থেকে ওঠার পর তার মেয়েকে তিনি তার মেয়েকে এরকমভাবে পান যে পুরো মেয়ের চুলগুলো ঝাঁকড়া হয়ে আছে, চুলগুলো সব সামনের দিকে, আর মেয়েটা চুপ করে হাতু গেড়ে বসে আছে। এরকমভাবে বসে আছে যে তাকে কেউ ভয় দেখিয়েছে, এরকম অবস্থা। যখনই ওর দিকে তার মা তাকাতে যায়, তখনই তার ভয় লাগতে থাকে। তো আন্টি বলছে যে এটা হঠাৎ করে হলো, সুস্থ সবল মেয়ে আমার রাতের বেলা ঘুমালো, অথচ হঠাৎ এটা কি হলো? তারা টেনশন করা শুরু করে দেয়। সেই সাথে সাথে তিনি তার মেয়েকে নিয়ে যায় ডক্টরের কাছে বিকালবেলা। ডক্টর কিছুই ধরতে পারলো না, এবং যখন প্রেসক্রিপশন লেখছে তখন হঠাৎ করে ডক্টরের রুম থেকে এই আপুটা বের হয়ে রাস্তায় বসে রইল কাছে বিকালবেলা। ডক্টর কিছুই ধরতে পারলো না, এবং যখন প্রেসক্রিপশন লেখছে তখন হঠাৎ করে ডক্টরের রুম থেকে এই আপুটা বের হয়ে রাস্তায় বসে রইল ফুটপাতে। তখন তার বাবা মা গিয়ে ফুটপাত থেকে তাকে ধরে নিয়ে বাসায় নিয়ে যায়। পড়াশোনা টোটালি বন্ধ, বাসায় কিছুই করছে না। কিছু খেতে দিলে তিনি মানা করতো যে খাবে না। রাতের বেলা ফ্রিজ থেকে বরফ ফলা মাছগুলো বের করে কামড়াতে থাকতো। পরে আন্টি সেগুলো রান্না করে দিলেও খেত না। তো তাদের টেনশন এবং বাড়তে থাকে আস্তে আস্তে, যে কাহিনী কি, মাথা টাথা চলে গেল কিনা, পাগল হয়ে গেল কিনা। আর এরকম পাগল হলে পাগল অবস্থায় থাকলে কীভাবে সামনে মেয়েকে বিয়ে শাদী দিবে, এগুলি মাথা চিন্তা আসতে থাকে। এরকম করে প্রায় 4 মাস চলে যায়। তার মেয়ে শুকিয়ে একদম কাঠ, কিন্তু হঠাৎ করে তার মধ্যে আরও হিংস্রতা চলে আসে। তিনি বটি দাও নিয়ে কয়েকবার মারতে পর্যন্ত আসে। একবার তার বাবার গায়ে কোপও দিয়ে ফেলে। রক্ষা পায় গ্রাম থেকে আসা তার চাচাতো বোন থাকায়। সে তার হাত ধরে এবং হালকাভাবে তার বাবার গায়ে ওই বটির কোপটা লেগে যায়। সেই থেকে তার কাছে গেলে কেউ গেলেই কিছু ছুঁড়ে মারে তার সামনে, এবং নিজের হাত নিজেই কামড়াতো।
ওই অবস্থায় এক পর্যায়ে না পেরে এই আঙ্কেল আন্টি তার মেয়েকে মানে সারা শরীরে শেকল দিয়ে বাঁধে, এবং শেকল দিয়ে তার পাগলামি মানে না করলেও সে দেখা যেত যে সে গোঙাতো, সে চিৎকার করতো, এবং যা মানে বাথরুম টাথরুম যা আছে সব ওই জায়গায় করতো, মানে এত খারাপ অবস্থা হয়ে গেছিলো, শুকিয়ে কাঠ হয়ে গেছিলো, চুল টুল ছিঁড়ে ফেলতো। তো 6 মাস পর সন্ধ্যার দিকে তার মা তাকে দুপুরের খাওয়া দিয়ে গেলে ওই অর্ধেক মুরগি সেদ্ধ দিলেই সে খেত, মুরগিগুলো সেদ্ধ দিলেই খেত। তিনি হঠাৎ করে বলে ওঠে এটুকু তার হবে না, তার আরও লাগবে। এই অবস্থায় তার প্রথম, এটা হচ্ছে তার এই অবস্থায় তার প্রথম কথা। এছাড়া বাথরুমও মানে ওই যে আমি বললাম যে তার এমন অবস্থা ছিল সে ঘরের মধ্যে সব কিছু করতো। রিয়াপুর সামনে মানে মানে আয়নার সামনে নিলে সে খুব জোরে চিৎকার দিয়ে উঠতো, এবং এই অবস্থায় তার প্রথম, এটা হচ্ছে তার এই অবস্থায় তার প্রথম কথা। এছাড়া বাথরুমও মানে ওই যে আমি বললাম যে তার এমন অবস্থা ছিল সে ঘরের মধ্যে সব কিছু করতো। রিয়াপুর সামনে মানে মানে আয়নার সামনে নিলে সে খুব জোরে চিৎকার দিয়ে উঠতো এবং গোঙাতে থাকতো, আয়নার সামনে তাকে নেওয়াই যেত না। হঠাৎ করে তার মা তার সাথে থাকা শুরু করে দেয়, কারণ তিনি হঠাৎ করে ছটফট করা শুরু করে, মানে রাতের বেলা ছটফট শুরু করে দেয়, এবং রাতের বেলা খুব জোরে বলতো যে চিৎকার করে, আমাকে তোরা আটকাতে পারবি না, আমি চলেই যাব। তো এরকম চিৎকার রাত 3-4টার দিকে আসতো, এবং তিনি 3-4টার দিকে তার বাবা মা 3-4টা, তার মা তো তার সাথে থাকতোই, এবং কয়েকবার প্রতিবেশীরাও সহ্য করতে মানে কয়েকদিন সহ্য করলেও পরবর্তী সময় সহ্য করতে না পেরে প্রতিবেশীরাও কমপ্লেন করে, কী ব্যাপার আপনাদের বাসায় এরকম চিৎকার চেঁচামেচি। প্রথমে অনেকে চিন্তা করে যে ওনাদের বাসায় কোনো কাজের মেয়েকে টর্চার করে কিনা, কিন্তু তার মেয়ের যে কন্ডিশন এরকম এটা তো সবাইকে বলতে পারছিল না। তো তাদের বরাবর সামনাসামনি বিল্ডিংয়ে এক আন্টি থাকতো, সেই আন্টির সাথে এই আন্টির আবার খুব ভালো সম্পর্ক, এই আপুর মার। তো এই আন্টি একদিন পর্দা সরে যাওয়াতে এই ওনার মেয়েকে বেঁধে রাখা অবস্থায় দেখতে পায়, এবং সাথে সাথে তিনি আন্টিকে জানায় এই কাহিনী দেখলাম, আমি আসছি আপনার বাসায়, আসলে ঘটনা কি। তিনি ওই বাসায় যায় এবং বলে যে এই ঘটনাটা হচ্ছে হঠাৎ করে কারণ সারা এরকম শুরু করেছে, কোনো ঠিক ঠিকানা পাচ্ছি না, কি করব, এবং আমাদের মসজিদের ইমামকে দেখালাম, আর ওইটা ওনাদের নিজেদের বাড়ি, তো আশেপাশের ওই এলাকার মসজিদ তার পরিচিত, ও তো মসজিদের ইমামকে তার বাবা বলেছিল, তো ইমাম কিছু পানি পড়া দিয়েছিল, কোনো কিছু হয় নাই, এবং কাউকে জানাতেও পারছিল না বিষয়টা। তো ডক্টর দেখাচ্ছিল কিন্তু কোনো রেজাল্ট আসছিল না, এটা তিনি ওই আন্টিকে জানান। ওই আন্টি, তো সে আন্টি বললো যে আসলে কাহিনিটা তিনি বুঝতে পারছে, তো এক কাজ করেন আপা, আপনি ওনার সাথে কন্ট্যাক্ট করে দেখতে পারেন উনি কিছু করতে পারে কিনা। এটা কিন্তু ব্যাক ইন 2016 সালের কথা। তো যেদিন আন্টিটা বললো যে ওই হুজুরের সাথে যোগাযোগ করতে, তো ওনারা যোগাযোগ করে এবং হুজুর একটা ডেট দেয়। তো হুজুর এই ডেটটা দেয় হচ্ছে যেদিন যোগাযোগ করে তার থেকে 8 থেকে 10 দিন পর। ওই ডেটের মাঝখানে আন্টি একটা স্বপ্ন দেখে ওই হুজুর আসার আগে দিয়ে। ওই হুজুরের সাথে দেখা করে 2-3 দিন পরে একটা স্বপ্ন দেখে, তিনি দেখেন একটা লাশের মানে ডেট দেয়। তো হুজুর এই ডেটটা দেয় হচ্ছে যেদিন যোগাযোগ করে তার থেকে 8 থেকে 10 দিন পর। ওই ডেটের মাঝখানে আন্টি একটা স্বপ্ন দেখে ওই হুজুর আসার আগে দিয়ে। ওই হুজুরের সাথে দেখা করে 2-3 দিন পরে একটা স্বপ্ন দেখে, তিনি দেখেন একটা লাশের মানে খাটিয়ার মধ্যে আন্টি শুয়ে আছে, আর 4জন বিদঘুটে কালো শরীরের কালো বর্ণের একটা মানে 4জন মানুষ, বিশাল দেহি 4জন মানুষ তার লাশ খাটিয়া ধরে নিয়ে যাচ্ছে, এবং লাশের খাটিয়ার সামনে দাঁড়িয়ে আছে তার মেয়ে লাশের খাটিয়ারা ধরে নাই, আর তার মেয়েটা খুব জোরে জোরে চিৎকার করে তীক্ষ্ণ গলায় বলছে, তোকে জ্যান্ত পুঁতে দিব আর তোর মাথাটা রেখে দিব, দেখবো তোকে কে বাঁচায়। এটা স্বপ্নে তিনি পরিষ্কারভাবে দেখতে পান, এবং চিৎকার দিয়ে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর যখন ঘোর কাটে তখন তিনি আঙ্কেলকে বিষয়টা বলে। আঙ্কেলও বুঝতে পারছিল ঘটনা খারাপের দিকে যাচ্ছে, ওনার একটাই মেয়ে, এরকম করতে থাকলে তো ওনারা বাঁচবে না, এবং মেয়েটা সুস্থ সবল ছিল, অথচ 6-7 মাস তার পুরো জীবনটা তছনছ হয়ে গেছে। উনি অফিস করতে পারতো না, অফিসে কাউকে বলতে পারতো না, আত্মীয় স্বজন কাউকে বলতে পারতো না, কেউ বাসায় আসতে পারতো না, মানে একটা বিতিক হিস্ট্রি অবস্থায় তারা মানে চলছিল আর কি। তো যাই হোক, ওই হুজুর আসার 3-4 দিন আগে বাসার মধ্যে হঠাৎ করে আসসালামু আলাইকুম, ভূত চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ঘটনা নিয়ে এসেছি। আশা করি আপনারা এই ঘটনাটা উপভোগ করবেন, এবং লাইক, চ্যানেল, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। রান্নাঘরে বাথরুমে অহেতুক শব্দ পাওয়া যেত, বাথরুমের মধ্যে দেখা যেত অনেকগুলো বাদুর কিচকিচ করছে, বাদুর উঠছে বা ভিতরে কিছু কিন্তু আটকা পড়ে উঠতে থাকে, সেরকম শব্দ পাচ্ছে তারা। অথবা রান্নাঘরে একদিন আন্টি যাওয়ার সময় রান্নাঘরে দেখলো যে তারই সদৃশ একজন মানুষ থালা বাসন মাজছে। তিনি আতঙ্কের মধ্যে থাকা হতো, হঠাৎ চিৎকার করে উঠছে, বাথরুমের মধ্যে ঝপঝপ করে কে জানি গোসল করছে, সারা বাড়িতে মরা মানুষের গন্ধ,
মানে মরা মানুষের পটকা গন্ধ এরকম। এটা চিকা মরার গন্ধ না বা এটা সুগের গন্ধ না, মরা মানুষের গন্ধ, অনেক দুর্গন্ধ। এবং ধূপ জ্বালিয়েও সেই গন্ধ সরানো যেত না। তো পাশের বাসার সেই আন্টিকে একদিন নিয়ে আসে। আন্টি বলে যে তোমাকে আপনি গন্ধ পান কিনা? কিন্তু আন্টি আঙ্কেল দেখতো যে তার গন্ধ শুধু ওই দুইজনই পেত, ওই আন্টিও পেত না এবং বাসার মধ্যে যে গ্রামের চাচাতো বোন থাকতো তিনিও পেত না। এবং মাঝে মধ্যেই এই মাথা নাড়াতো তার মেয়ে, ওই বাসার মধ্যে হঠাৎ করে মাথা নাড়াতো। অ্যাবনর্মাল জিনিস সব আন্টি আঙ্কেল দেখতো, আর কেউ দেখতো না। তো হুজুরের আসার আগের দিন গ্রামের চাচাতো বোন থাকতো তিনিও পেত না। এবং মাঝে মধ্যেই এই মাথা নাড়াতো তার মেয়ে, ওই বাসার মধ্যে হঠাৎ করে মাথা নাড়াতো। অ্যাবনর্মাল জিনিস সব আন্টি আঙ্কেল দেখতো, আর কেউ দেখতো না। তো হুজুরের আসার আগের দিন রাতের বেলা আঙ্কেল স্বপ্ন দেখেন। তিনি দেখেন তার মেয়ে বারান্দা থেকে ঝাঁপ দিচ্ছে এবং বলে যাচ্ছে যে বাবা, আমি আর বাঁচবো না বেশি দিন, আমাকে ক্ষমা করে দিও। আঙ্কেল সকালে আন্টিকে এটা বলে যে আমি রাতের বেলা এটা দেখলাম, হুজুরকে তাড়াতাড়ি ডাকতে হবে। তো সেদিন রাতের বেলা সেদিন আবার হুজুর সময় দিয়েছিল মাগরিবের ওয়াক্তে, কিন্তু হুজুর আসে রাত 10টার দিকে এশার নামাজের পর। অনেক দূর থেকে এসেছে এবং হুজুরের সাথে আরও 4জন লোক ছিল। আঙ্কেল নিচেই দাঁড়িয়েছিল হুজুরের সাথে দেখা করে, মানে হুজুরকে দেখিয়ে বাসায় উঠাবে। এমন সময় হুজুরের সাথে দেখলো যে আরও 4জন লোক আছে। তো হুজুর 4জন লোককে ইশারায় করলো এবং তারা নিচে দাঁড়িয়ে রইল। তো আঙ্কেল নিচ থেকে হুজুরকে উঠানোর সময় জিজ্ঞেস করলো যে কী ব্যাপার, ওই 4জন লোক কি আসবে না নাকি? তো হুজুর বলে ওরা বাড়ির চারিপাশে পাহারা দিবে, ওরা চলেন, আপনি বুঝবেন না, চলেন। তো আঙ্কেল ভয় পেয়ে উপরে উঠলো। হুজুর তাদের ড্রয়িং রুমে বসলো, বলে হাত নাড়িয়ে বলতে লাগলো, অনেক শত্রু আপনাদের, অনেক শত্রু। তবে শত্রু এত কিছু করে নাই। আপনি আপনার মেয়েকে দেখলাম, ও শিকল দিয়ে বাঁধা, তাই না? আচ্ছা, আপনাদের গতকাল রাতে ঘুমাতে পারেন নাই আপনারা, ওকে খুব খারাপ একটা কিছু জেঁকে বসেছে। আপনাদের সবাইকে বলছি, এবং আপনারা সবাই হয়তো ধ্বংসের দিকেই যাচ্ছেন। আপনার মেয়েটা কিসে পড়ে বলেন তো? তো বললো যে ক্লাস 9-এ পড়ে, এই স্কুলে পড়ে। বললো না, স্কুলের না, আপনারা একটু বলেন তো এটা ও কি অন্য কোথাও পড়তে যায় কিনা? তো আন্টি বলে যে হ্যাঁ যায়। তো বলে সেখানে কি ছেলে মেয়ে একসাথে নাকি? আন্টি বলে হ্যাঁ। বলে ওখানে একটা ছেলে আছে রুদ্র নামে, আপনি কিরকম নাম শুনছেন ওখানে? আন্টি অন্য কোথাও পড়তে যায় কিনা? তো আন্টি বলে যে হ্যাঁ যায়। তো বলে সেখানে কি ছেলে মেয়ে একসাথে নাকি? আন্টি বলে হ্যাঁ। বলে ওখানে একটা ছেলে আছে রুদ্র নামে, আপনি কিরকম নাম শুনছেন ওখানে? আন্টি বললো যে হ্যাঁ, আপনি কীভাবে জানলেন? হুজুর বলে আমি জানি, আমি সব জানি। এর মধ্যে পুরা বাসার মধ্যে হুজুর কি জানি পড়ছে আর পানি ছিটাচ্ছে। আর হুজুর বসলো ড্রয়িং রুমে আর বললো ওই ছেলেকে নিয়ে আসেন যেভাবেই পারেন, কালকে আমি সন্ধ্যায় মাগরিবের নামাজের পর আসবো, আপনাদের বাসায় বসবো। আপনার বাসার চারিপাশে 10জন জিন আছে এবং ঘুরছে, ওরা আমার দিকে তাকিয়ে আছে, আমি আপনাদের বোঝাতে পারবো না এবং খুব খারাপ দৃষ্টিতে তাকিয়ে আছে। কন্ডিশনটা ভালো না আপনাদের বাড়ির। তো আমার লোকজন ওরাকে ট্যাকেল দিয়ে রাখছে, তবে আপনারা যে যত তাড়াতাড়ি পারেন তত তাড়াতাড়ি করেন। কিছু টাকা পয়সার বিষয় আছে, না হলে দেরি হলে আপনাদের সবার লাইফ বরবাদ হয়ে যাবে। খুব অল্প টাকার বিনিময়ে তিনি একটা জিনিস বললেন আর কি, চলে গেলেন। তো এই বলে হুজুর চলে যায় এবং হুজুর নিচে নেমে আস্তে আস্তে একা একা হাঁটতে শুরু করে দেয়। বারান্দা থেকে আন্টি স্পষ্ট দেখেন। আর আঙ্কেল বলেছিল 4জন লোক আছে, আঙ্কেলও বারান্দা থেকে দেখলো 4জন লোক, ওনার সাথে আর কেউ গেল না। সেদিন রাতের বেলা পুরা বাসা ঠান্ডা, একদম কাক পক্ষে কোনো ধরনের শব্দ নয়, একদম পিন ড্রপ সাইলেন্স। তার মেয়ে শুধু বলছে পানি খাবো পানি খাবো পানি খাবো। তার মেয়েকে পানি দেওয়া হলে তার মেয়ে খুব বাজেভাবে জিভ বের করে তাকাচ্ছিল। সেই রাতে ভারী কোনো খাওয়া দাওয়া উনি খেলেন না, মেয়েটা খেলেন না। বোঝা যাচ্ছিল তার বাড়ির চারিপাশে শুধু বাতাস আর বাতাস। এত বাতাস অত গরমে এটা কেউ এক্সপেক্ট করেনি। রাত 3টার দিকে তাদের ড্রয়িং রুমে অনেক চিৎকারের শব্দ পেতে থাকলো এবং বাঁচাও বাঁচাও টাইপ চিৎকারের শব্দ। আর এদিকে হুজুর বলে গেছিলো বাসায় যদি কোনো সাউন্ড হয় তাহলে চুপ করে তা শুনতে থাকবেন, কোনো ধরনের শব্দ করবেন না এবং উঠে দেখতে যাবেন না কি হচ্ছে। আঙ্কেল শুনছে, তার মেয়েও চিৎকার করছে। এদিকে আঙ্কেল ভয়ে প্রেশার হাই হয়ে যায়। কোনো মতে রুমে থেকেই তিনি তার নিজেকে কন্ট্রোল করলেন। আন্টি এদিকে আল্লাহ আল্লাহ করছে, সারা রাত তাদের এভাবেই কাটে। ফজরের আজানে দেওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে যায়। তার মেয়ের চিৎকার বন্ধ হয়ে যায়, ড্রয়িং রুমের চিৎকার বন্ধ হয়ে যায়। সারা রাতকে ঘুমাতে পারে না। সকাল হলে একটু ঘুমায়, কন্ট্রোল করলেন। আন্টি এদিকে আল্লাহ আল্লাহ করছে, সারা রাত তাদের এভাবেই কাটে। ফজরের আজানে দেওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে যায়। তার মেয়ের চিৎকার বন্ধ হয়ে যায়, ড্রয়িং রুমের চিৎকার বন্ধ হয়ে যায়। সারা রাতকে ঘুমাতে পারে না। সকাল হলে একটু ঘুমায়। হুজুর আসে মাগরিবের পর। হুজুর এসে ড্রয়িং রুমে বসে এবং আমি একটা জিনিস বলে রাখি, ওই আপু যে বাসায় ছিল, তার গ্রাম থেকে যে চাচাতো বোন, উনি কিন্তু কিছুই শুনছিল না।
বসার পর সেই ছেলেকে আনা হয়। আনার পর সেই ছেলেকে বলা হয়, তুমি কিভাবে তাবিজ করেছো সেটা আমরা খবর পেয়েছি, তুমি যদি তোমাকে নিলে তোমাকেও তাবিজ করা হবে, তুমি আমাকে বলো যে তুমি কিভাবে করলে। তো প্রথমে ছেলে অস্বীকার করলো, পরবর্তী সময় ছেলে বলে তার দাদিকে দিয়ে তিনি তাবিজটা করেছেন, তার দাদি তাবিজ করতে পারে। তিনি কবরের মাঝখানে 3 কবরের মাঝখানে একটা তাবিজ গেড়েছে, আর একটা পুটলির মতো গরুর রক্ত দিয়ে এই মেয়েটার চুল আলাদা করে নিয়ে এই ওদের বাসায় রেখেছে, এবং ওটা দিয়েই তিনি ব্ল্যাক ম্যাজিক তার দাদি করেছে। তো যাই হোক, কারণ মেয়েটার প্রেমের প্রস্তাব ছেলেটা প্রত্যাখ্যান করেছিল, এবং ছেলেটার আপন দাদিকে দিয়ে ছেলেটা এসব করায়। তো দাদির ওই জিন দিয়ে কাজ করিয়েছে। পরে যে মারতে এসেছিল ওই জিনেরই, যে মারতে এসেছিল যে জিন, সেই জিন আবার দাদির জিনের পরিচিত। তো যে জিন মারতে ছিল তাকে ওই হুজুর 2 ঘন্টা চেষ্টা করার পর জিনটাকে নিয়ে আসে, এবং মেয়েটা তার সামনে তখন বসা, চোখ বন্ধ করে মেয়েটা কথা বলতে থাকে। এক পর্যায়ে মেয়েটাকে মারার জন্য বেশ কিছু টাকাও দিয়েছে, বেশ কিছু তদবির করার পরে মেয়েটাকে মারতে এসেছে তারা, এবং মেয়েটাকে মারার জন্য প্রায় 20টা খাসি দেবে সম্ভবত, এটা এরকম কিছু একটা ওই জিনটা বলে। এবং ছেলেটাকে পরে আটকে রেখে কোথায় এসব বের করে কোথায় জিনিসটা আছে। তো পরে ছেলেটা সাথে করে এটা নিয়ে আসছিল, কারণ ছেলেটা ভয় পেয়ে যায়। তো ছেলেটার সাথে সাথে ওইটা দিয়ে দেয়, এবং দেওয়ার পরে ছেলেটার ওই জিনিসটাকে পুড়িয়ে দিয়ে ওই অ্যাশটা ছাদের উপর রেখে দেওয়া হয়। এবং ছাদের উপর রাখার পরের দিন সকালবেলা ছাদে ওই জিনিসটা আর পাওয়া যায় না, কিন্তু ওই দিন রাতের 10টার দিকে তার মেয়েটা, ওই আঙ্কেলের মেয়ে, একদম অবস্থা খারাপ, চুল মাঝখানে আছে, একটা জায়গায় আছে একটা জায়গায় নাই, এরকম। ছেলেটার সাথে সাথে ওইটা দিয়ে দেয়, এবং দেওয়ার পরে ছেলেটার ওই জিনিসটাকে পুড়িয়ে দিয়ে ওই অ্যাশটা ছাদের উপর রেখে দেওয়া হয়। এবং ছাদের উপর রাখার পরের দিন সকালবেলা ছাদে ওই জিনিসটা আর পাওয়া যায় না, কিন্তু ওই দিন রাতের 10টার দিকে তার মেয়েটা, ওই আঙ্কেলের মেয়ে, একদম অবস্থা খারাপ, চুল মাঝখানে আছে, একটা জায়গায় আছে একটা জায়গায় নাই, এরকম অবস্থা, বলে ওঠে বাবা, ও বাবা। বাবা বলার পরপরই আঙ্কেল বুঝে যায় যে মেয়েটা তখন নর্মালের দিকে যাচ্ছে, কারণ মেয়েটা এই লাস্ট 7 মান্থসে কখনো তার বাবাকে ডাকে নাই, মাকে ডাকে নাই, শুধুমাত্র নিজের রুমে এরকম বাধা অবস্থায় ছিল। তো বলো বাবা, আমার কিছুই মনে নাই, এই বলে কান্না করতে থাকে। একটা পর্যায়ে তাকে নর্মাল করে, তার মাথার সম্পূর্ণ চুল চেঁচে দেওয়া হয়, এবং তাকে নর্মাল করতে লাগে 9 মাস 10 মাসের মতো। তো মেয়েটা প্রায় সময় ভয় পেত, কিন্তু এরপর থেকে ওই হুজুরের এই জিনিসটা করার পর থেকে ওই হুজুর ওই জিনকে বলেছিল তুমি কি করবা, তোমাকে কিন্তু ওকে ছাড়তে হবে। তো বেশ হুজুরের পাওয়ারফুল জিন, ওই পাওয়ারফুল জিনদের মাধ্যমে তাকে রিকোয়েস্ট করার পরে বলেছে ঠিক আছে, আমি আসলে ভুল করেছি, আমার ভুলটা করা হয় না, এটাও কোনো রিজন না, আমি এখানে আসছি, আমাকে এরকম লোভ দেখানো হয়, তো আমাকে কিছু খাসি দিতে হবে। তো ওই খাসিটা হুজুরকে দেওয়ার মাধ্যমে খাসি দেওয়া হয় তাদেরকে, এবং তোমরা যদি খাসি দাও তাহলে আমি ছেড়ে চলে যাব, আমাকে এই জিনিসটা পুড়িয়ে ছাদের মধ্যে এটার ছাইটা রাখবা। তো যাই হোক, পরে রাখা হয়, এবং 3টা খাসি দেওয়া হয়, 4টা খাসি হয় না, 3টা খাসি দেওয়া হয়। এবং পরবর্তী সময় ওই খাসিগুলোর মাংস আলাদা করে রান্না করে ছাদের উপরে রাখার পরে ওনারা ওকে ছেড়ে দেয়, এবং এটা ওই দিন রাতের বেলায় হয়। এবং তার মেয়ে রাত 10টা থেকে আস্তে আস্তে নর্মাল হতে থাকে, এবং এটুকু ইনশোর করে যায় ঠিক আছে, তোমাদের মেয়েকে আমরা ছেড়ে দিচ্ছি, এবং এখানে ওকে কেউ ডিস্টার্ব করতে আসবে না, এবং আমরা কখনো আসবো না, এটা বলে চলে যায়। এবং যে মারতে আসে তাকে খুব ভয় দেখানো হয়, মারাত্মক ভয় দেখানো হয়, মেরে ফেলার ভয় দেখানো হয়, আগুন দিয়ে মেরে ফেলার ভয় দেখানো হয়। যাই হোক, পরবর্তী সময় তাকে ওই মেয়েটা নর্মাল হয় 9 মাস পরে, এবং এখানে ওকে কেউ ডিস্টার্ব করতে আসবে না, এবং আমরা কখনো আসবো না, এটা বলে চলে যায়। এবং যে মারতে আসে তাকে খুব ভয় দেখানো হয়, মারাত্মক ভয় দেখানো হয়, মেরে ফেলার ভয় দেখানো হয়, আগুন দিয়ে মেরে ফেলার ভয় দেখানো হয়। যাই হোক, পরবর্তী সময় তাকে ওই মেয়েটা নর্মাল হয় 9 মাস পরে, এবং 2019 সালে তারা সপরিবারে আমেরিকায় পাড়ি জমান। এবং ওই আমেরিকাতে তাদের আত্মীয় আগের থেকেই অ্যাপ্লাই করে রেখেছিল, তার মার বোন। তো পরে তারা ফুল ফ্যামিলি আমেরিকাতে যান 2019 সালে। তো এটা ছিল ঘটনা, এটা শেয়ার করেছেন হচ্ছে আমারই একদম নেইবার, যিনি শেয়ার করেছেন তারই ক্লোজ একজনের ঘটনা শেয়ার করলাম আর কি। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেকেই আছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়। সামির ভাই শেয়ার করবে তাদের ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথির কাছে, রিয়াদ ফেরদৌস। উনি আপনাদেরকে ওনার ঘটনা শেয়ার করবেন। আমরা চলে যাচ্ছি তার কাছে। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি রিয়াদ ফেরদৌস বলছি মিরপুর 12 কালশি থেকে। ভৌতিকতার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আলিফ ভাইকে নতুন একটি ঘটনা শেয়ার করার সুযোগ করে দেওয়ার জন্য। ঘটনাটি ঘটেছিল শাহেদ ভাইয়ের কলিগের সাথে। শাহেদ ভাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ঘটনাটি আমাকে শেয়ার করেছেন। সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। শাহেদ ভাইয়ের কলিগের নাম হাসান। ওনার সাথে ঘটনাটি ঘটে 2017 সালে। ঘটনাটি ঢাকা নোয়াখালীর হাইওয়েকে নিয়ে। হাসান সাহেব একটি বেসরকারি প্রতিষ্ঠানে তখন চাকরি করেন। প্রতি সপ্তাহে শুক্র শনিবার বন্ধ, সুতরাং বৃহস্পতিবার সুযোগ পেলেই উনি ওনার গ্রামের বাড়ি নোয়াখালীতে চলে যেতেন। রাস্তাটি হলো কুমিল্লা, লাকসাম, চৌবনি হয়ে নোয়াখালী পর্যন্ত।
প্রায় 80 কিলোমিটার। ওনার বাড়ি ছিল নোয়াখালী সদরেই। তো ঘটনাটি ঘটে হচ্ছে লাকসাম থেকে নোয়াখালীর মাঝামাঝি কোনো একটি জায়গায়। তো কোনো এক বৃহস্পতিবার রাতে হাসান ভাই তার নির্দিষ্ট একটি পরিবহনের বাসে সায়দাবাদ টার্মিনাল থেকে ওঠেন। হাসান ভাইয়ের বাসের সামনে সিট খুবই পছন্দ করতেন, সেদিনও উনি বাসের সামনে সিটটি পেয়ে যান। মেঘা ব্রিজের জ্যামের কারণে কুমিল্লা পার হতে রাত প্রায় 1টা বেজে যায়, লাকসাম পার হতে হতে রাত প্রায় 2টা। সামনের বাসের স্পিডোমিটারে উনি দেখছেন স্পিড, বাস প্রায় 90 থেকে 100 কিলোমিটার বেগে যাচ্ছে। হেডলাইটে আলোতে বহুদূর পর্যন্ত দেখা যাচ্ছিল, কারণ সেদিন রাতে কোনো কুয়াশা ছিল না। ডান পাশে খাল আর বাম পাশে ধান ক্ষেত, কোনো বাড়িঘর দেখা যাচ্ছিল না চারপাশে, শুধু হেডলাইটে আলো ছাড়া আর কোনো আলো তার চোখে পড়েনি। কিন্তু রাস্তায় হঠাৎ কোথা থেকে এক লোক গাছের আড়াল থেকে চলন্ত বাসের সামনে হুট করে চলে আসলেন এবং দাঁড়িয়ে পড়লেন। দূরত্ব ছিল খুব বেশি হলে 50 ফিটের মতন। তো এমন জায়গা থেকে লোকটা আসলো যে তার 1.5-2 কিলো, খুব বেশি হলে 50 ফিটের মতন। তো এমন জায়গা থেকে লোকটা আসলো যে তার 1.5-2 কিলোমিটারের মধ্যে কোনো গ্রাম বা বাড়িঘর কোনো কিছুই ছিল না, ছিল শুধু ধান ক্ষেত। তো এত কম দূরত্বে 95 কিলোমিটার গতিতে চলা একটি বাসের পক্ষে আসলেই দাঁড়ানো সম্ভব না। লোকটি রাস্তার একদম মাঝখানে দাঁড়ানো থাকার কারণে বাসটি ডান দিকে যাবারও কোনো জায়গা ছিল না, বাম দিকে যাওয়ারও জায়গা ছিল না। যারা ওই রাস্তায় যান তারা জানেন যে রাস্তাটা ওই সময় অতটা প্রশস্ত ছিল না। তো ড্রাইভার লোকটিকে বামে রেখে রাস্তার একদম ডান সাইড দিয়ে গাড়ি চালানো শুরু করলো, তাও সে বাসের ব্রেকে পা দিল না। তাতে বাসের বাম দিকে লোকটির সাথে একটি ধাক্কা খেলো লোকটি, এবং ধিম করে একটি শব্দ হলো। শব্দটা অনেকটা এরকম ছিল যে একটা হাড্ডি একটি লোহার সাথে বাড়ি খেলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ। তো ওই সময় বাসে ইঞ্জিনের শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। তো বাসের ভিতরে শব্দটা বেশ জোরেই সবার কানে গেল। বাসের সামনের দিকে 10-12 জন সজাগ ছিল, আর মাঝখানে এবং পেছনের দিকে সবাই প্রায় ঘুমন্ত অবস্থায় ছিল। ড্রাইভার এমন ঘটনা দেখে সামনে সবাই চিৎকার করে উঠল, আর তাদের চিৎকারে সবার ঘুমও ভেঙে গেল। ড্রাইভারকে সবাই গালাগালি করতে লাগলো, কিন্তু ড্রাইভারের একটি কথাই বলল, আমি যা করছি জেনে বুঝে করছি, আপনারা চুপ থাকেন। কিন্তু কে শুনে কার কথা? পাবলিক ট্রান্সপোর্টে বাংলাদেশ যেটা হয়, চিল্লাচিল্লি হট্টগোল শুরু হয়ে গেল বাসের মধ্যে। তো উত্তেজিত কয়েকজন যাত্রী জোর করে বাসটিকে থামালো। মোটামুটি বাসটি তখন প্রায় অ্যাক্সিডেন্ট করে 300 ফুটের মতো সামনে চলে এসেছে। বাসটিকে আবার ব্যাকে নেওয়া হলো। বাস থেকে সবাই নেমে পড়লো লোকটিকে উদ্ধার করার জন্য। যদি লোকটি বেঁচে থাকে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে। কিন্তু কিছু দূর যাওয়ার পরে ওনারা খেয়াল করলো যে রাস্তায় কোনো রক্তের চিহ্ন নেই, কোনো দাগ নেই, কোনো মানুষ নেই, কোনো কিছু নেই। তো সবচেয়ে জায়গাটি পুরোপুরি পরিষ্কার। সবচেয়ে আশ্চর্যের ব্যাপারটা হচ্ছিল বাসের বাম সাইডের সাথে লোকটি ধাক্কা খেয়েছিল, কিন্তু বাসের বাম সাইডে কোনো একটি দাগ থাকার কথা, কোনো একটা রক্তের চিহ্ন থাকার কথা, বাট কোনো কিছু ছিল না। রক্তের চিহ্ন থাকার কথা, বাট কোনো কিছু ছিল না, কোনো চিহ্ন নেই। আশেপাশে মানুষজন খোঁজা শুরু করলো। যেহেতু লোকটি বাসের বাম পাশের সাথে বাড়ি খেয়েছিল, তো বাম পাশে ছিল ধান ক্ষেত। লোকজন ধান খেতে খুঁজলো, কোথাও কেউ পেলো না। কিছু কিছু মানুষ ডান দিকে পানিতেও দেখলো, কোথাও কোনো মানুষের চিহ্ন পাওয়া গেল না। তো কিছু না পেয়ে রাস্তার এরকম দুর্ঘটনার চিহ্ন না দেখে সবাই খুব ভয় পেয়ে গেল। ভয় পাওয়াটাই স্বাভাবিক, কারণ ব্যাপারটা আসলে স্বাভাবিক না। আর তবে যেতে যেতে হাসান ভাইয়ের সাথে ড্রাইভারের কথা হলো, পরে বাসে সবাই উঠে পড়েছিল। তো ড্রাইভার হাসান ভাইকে যেটা বলেছিল সেটা হচ্ছে, আপনারা যে কিছু পাবেন না সেটা আমি আগে থেকেই জানতাম, কারণ যেটার সাথে ধাক্কা খাইছি ওইটা কোনো মানুষ ছিল না, আর মানুষ হলে আমি কখন ধাক্কা লাগাইতাম না, যেভাবেই হোক গাড়ি ব্রেক করতাম। ঠিক এই জায়গায় প্রায়ই এই ঘটনা ঘটে। আমার সামনে এই ঘটনা আজকে দিয়ে মোট 3বার ঘটলো। হঠাৎ করে দ্রুত গতিতে একটা বাসের সামনে একটা লোক হঠাৎ করে দাঁড়ায় যায়, ড্রাইভাররা কন্ট্রোল করতে পারে না, অনেকে হাত ব্রেক করে, অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করে। এই জায়গাটায় এই ঘটনা প্রায়ই ঘটে। তো আমরা সবাই এই জিনিসটা জানি। তো ড্রাইভারের সাথে আরও কিছু কথা হয় হাসান ভাই প্রচণ্ড ভয় পেয়ে যান। তো ড্রাইভার ওনাকে যে কথাটা বলেছিল সেটা হচ্ছে, ঘটনার সূত্রপাত হয় হচ্ছে একটি দুর্ঘটনাকে কেন্দ্র করে। অনেক বছর আগে এখানে একটা দুর্ঘটনা হয়েছিল, ওখানে একটি মর্মান্তিক দুর্ঘটনা, এবং অনেক মানুষ ওখানে ওই জায়গাটাতে মারা যায়। তো এরপর থেকেই ওই জায়গাতে প্রায়ই একটি লোককে হঠাৎ দ্রুতগতি সম্পন্ন কোনো বাস বা ট্রাকের সামনে হঠাৎ করে চলে আসতে দেখা যেত, এবং ওটি একটি দুর্ঘটনার প্রবল এলাকা। ওই রাস্তা দিয়ে যারাই যান, বাস ট্রাক যারা চালান বা যারা নিজস্ব গাড়িতে করে ওখানে যান,
অনেকে হয়তো এই জিনিসটাকে প্রত্যক্ষ করেছেন বা অনেকে হয়তো দেখেননি, না দেখলে এটা ভালো। তবে ওই রুটে যে ড্রাইভাররা নিয়মিত বাস ট্রাক চালান তারা এটা সবাই জানে। তো পুরো ঘটনা জানার পর হাসান ভাইয়ের সেদিন আর রাতে বাসে ঘুম হলো না। উনি খুব ভয়ে ঠান্ডা হয়ে যান, প্রচণ্ড ভয় পান। উনি এরপরে পুরো রাস্তাটাই প্রায় চোখ বন্ধ করে ঘুমিয়ে পার করার চেষ্টা করেন, কিন্তু পারেন না। তো ঘটনাটি, এরকম ঘটনা আসলে প্রায়ই শোনা যায়। যেমন আমার নিজের জীবনে এরকম একটা অভিজ্ঞতা হয়েছিল। আমি একবার কক্সবাজার যাচ্ছিলাম কোনো একটা কাজে। তো কোনো একটি হাইওয়ে রেস্টুরেন্টে আমাদের বাস থামে। তো ড্রাইভার তখন পান খাচ্ছিল। তো ওনার সাথে আমার একটু কথা হচ্ছিল। তো সেই ড্রাইভারও আমাকে এরকম কিছু ঘটনা বলেছিল যে রাস্তার মধ্যে যদি কখনো হঠাৎ করে কোনো মানুষ হঠাৎ সামনে চলে আসে, আমরা বাস থামাই না। তো যাই হোক, এটাই ছিল আজকের ঘটনা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আলিফ ভাইয়াকে। থ্যাংক ইউ রিয়াদ ফেরদৌস ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের এখানে ঘটনা শেয়ার করেছেন। আশা করছি সামনেও আপনি আরও ঘটনা শেয়ার করবেন। এবং আপনারা সবাই জানেন আপনাদের অপেক্ষার প্রহর আছে কখন আপনারা জাহিদ ভাইয়ের ঘটনা শুনবেন। আমরা এখন চলে যাচ্ছি সামির ভাইয়ের ঘটনা। ইনশাল্লাহ এর পরবর্তীতে শেষ পর্যন্ত আপনাদের সাথে ঘটনা নিয়েই থাকবো। আপনারা সবাই সাথে থাকুন, কমেন্ট করুন, লাইক করুন, যারা নতুন আসছেন আজকে সাবস্ক্রাইব করুন। আপনারা সাথে আছেন আমরা জানি, কিন্তু আমাদেরও ভিউয়ার্স দরকার হয়, আমাদেরও আপনাদের দরকার হয়। তো আপনারা যত বেশি শেয়ার করবেন আমাদের শোটার লিঙ্ক, তত বেশি মানুষজন দেখবে, শুনবে, জানবে এবং আমাদের ঘটনার প্রত্যক্ষ করতে পারবে। এখনও পর্যন্ত অনেক লিসনার্সরা জানে না আমাদের শোয়ের ব্যাপারে। এটাতে দায়িত্ব আপনাদের, আপনারা জানিয়ে দেবেন সবাইকে যারা আমাদের ঘটনার ব্যাপারে জানতে আগ্রহী। অবশ্যই যারা ভয়ের ঘটনা শুনতে চায় অথবা যারা ভয়ের ঘটনার এক্সপিরিয়েন্স করেছে তারা শেয়ার করতে চায় তাদের সবার জন্য। আমাদের এখানে ইমেল করুন যারা ঘটনা পাঠাতে অনেক দিন যাবত চিন্তা করছেন বা চিন্তা করছেন এখনও এপিসোড শোনার সময়। আপনারা যারা ইমেল পাঠাবেন আপনারা আমাদের আছেন সাথে। আমি এখন যে ঘটনাটা শেয়ার করতে যাচ্ছি সময় নষ্ট না করে, সেই ঘটনাটা আমাকে জাহিদ ভাই পাঠিয়েছে এবং এই ঘটনাটা হচ্ছে ঢাকা শহর কোনো একটা এলাকায় এবং এইটা হচ্ছে 2015 সালের ঘটনা। তো ওই এলাকার কাছে বাঁধন নামে একটা ছেলের বসবাস তার পরিবারের সাথে। তো সেই এলাকার স্থানীয় বাঁধনরা এবং বাঁধনের পরিবারের 6 জন সদস্য, তার মা, বাবা বা ওর বড় বোনের স্বামী এবং বাঁধনের ছোট বোন। বাবা হচ্ছিল ব্যবসায়ী। তো বাঁধনরা এক বাবার এক ছেলে। তো বাঁধনের বয়স তখন 16 বছর। তো ছোটোবেলায় তার দাদির কাছ থেকে ভয়ের গল্প টল্প অনেক বেশি শুনতো। তো এক সময় তাদের বাসে যে মাদ্রাসা ছিল সেখানে অনেক লোকজন আসতো জিনে আক্রান্ত, সেখানকার হুজুররা ঝাড়ফুঁক দিত, সেইটা সে আবার মাঝে মধ্যে দেখতো, উৎসুক হিসাবে দেখতো আর কি। কারণ মাদ্রাসায় সে ঢুকতে পারতো, তার বাবা ওই মাদ্রাসার কমিটির একজন দায়িত্বরত কর্মকর্তা ছিল ওই মুহূর্তে। তার ছেলেটার স্বভাব ভালো ছিল না, ছেলে ছিল বাউন্ডারি স্বভাবের এবং একমাত্র ছেলে থাকায় অনেক আশকারা পেয়েছিল। এলাকার মধ্যে অনেক দুষ্টুমি করতো, ইত্রামি করতো। তো একদিন এক পুরাতন বইপত্রের দোকানে বসে বন্ধুরা আড্ডা দিচ্ছিল। তো ওই আড্ডার মধ্যে তার একটা বইয়ের দিকে চোখ পড়ে, হলুদ মলাটের। সেই বইটাতে তুলে দেখে এবং বইটার মধ্যে দেখে যে জাদু এবং তাবিজের কিতাব, কিন্তু বাকি অংশটা ছিল সেরা। সে বইটা সে সাথে করে লুকায় নিয়ে আসে, কেননা জাদু এবং তাবিজের কিতাব লেখাটা তাকে আকর্ষিত করে। সেদিন রাতে সে মনোযোগ দিয়ে বইটা পড়ে এবং দেখলো কত শত জিনিসপত্র বশ করার সিস্টেম, ফসল ফলানোর তাবিজ, ব্যবসা উন্নতি করানোর তাবিজের পদ্ধতি, আর কত কী। সেই বইতে সে আরও কিছু পদ্ধতি দেখলো, যেটা দেখলো যে ওই মাদ্রাসার যে হুজুররা ব্যবহার করতো, সেইগুলো যখন জিনে আক্রান্ত লোকজনরা ঠিক করতে আসতো ওই হুজুররা সেগুলো ব্যবহার করতো। এবং সে দেখে মাথা খারাপ হয়ে যায়, যে মারাত্মক অবসেসড হয়ে যায় সে বইটার প্রতি। তো এর মধ্যে 2 মাস চলে যায় আর এর মধ্যে সেই বইটার সব অংশ পড়ে ফেলে। একদিন তার এক বন্ধুর সাথে প্রচণ্ড ঝগড়া হয় আর সে এতটাই রেগেছিল যে সে ঠিক করে তাকে এরকম পিটিয়ে ঠিক করবে না, তাকে তাবিজ করে উচিত শিক্ষা দেবে। তো সেই রাতে সে বইটা ঘাটে এবং বইটাতে একটা পদ্ধতি বের করে। সেই পদ্ধতিতে কাজ করতে গেলে কিছু জিনিসের দরকার ছিল, সাথে দরকার ছিল একটা কালো মোরগ। তো সেই জিনিসপত্র সে সংগ্রহ করে। প্রথমে 2টা আলাদা কাগজে সেই বইয়ের নির্দেশ মোতাবেক সে দেখে যে বাম হাত দিয়ে আরবিতে লেখাগুলো সে তাকে লিখতে হবে এবং সে কোরআন পড়তে পারতো না। প্রথমে 2টা আলাদা কাগজে সেই বইয়ের নির্দেশ মোতাবেক সে দেখে যে বাম হাত দিয়ে আরবিতে লেখাগুলো সে তাকে লিখতে হবে এবং সে কোরআন পড়তে পারতো না, তাই সে জানে না সে কী লিখছে। আর মোরগের রক্ত দিয়ে সেটা লিখতে হবে এবং সেটা শেষ করে সে, এবং বাকি কাজগুলোও সে শেষ করে। কাগজে সে সূরার 1 থেকে 9 নম্বর আয়াত সে উল্টা করে লেখে, কেননা সে সেই তাবিজের কিতাব দেখেই লিখছিল আর সেই কালো মোরগের রক্তে লিখছিল, সে জানতো না আসলে কী লিখছিল। এরপরে সে আরও কিছু কাজ করে
এবং সেই কিতাবে লেখা ছিল সব নিয়ম পালন করে সেই রক্ত দিয়ে আরবিতে লেখা কাগজটির দুই কবরের পাশে মাটি খুঁড়ে গাঁথতে হবে আর একটা গাছে ঝুলিয়ে দিতে হবে। তো সেই এলাকা তাদের কোনো একটা এলাকার কবরস্থানে সেই তাবিজটা গেড়ে আসে এবং আরেকটা তাবিজ সে গাছে বেঁধে দেয় এবং সে অপেক্ষা করতে থাকে তার বন্ধুর কি পরিণত হবে। কিছুদিন পর যাওয়ার পর তিনি বাসায় সন্ধ্যায় বাড়িতে ছিল, ছোট বোনের জন্মদিন ছিল এবং সবাই মিলে একসাথে খাবার খাচ্ছিল। এমন সময় বাঁধন যে চেয়ারটায় ছিল সেই চেয়ারটায় বাঁধনকে প্রায় 3 থেকে 4 গজ দূরে কেউ আচমকা ছুঁড়ে ফেলে। কোনো কিছু বোঝার আগেই বাঁধনকে পুনরায় ছুঁড়ে ফেলে ডাইনিং টেবিলের উপর অদৃশ্য কোনো শক্তি, এবং ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যায় সবাই। মা বোনরা কান্না শুরু করে দেয়। ওই মুহূর্তে বাঁধন বেহুশ ছিল আর মুখ দিয়ে ফেনা আসছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং জানা যায় তার বাম হাত বাম পা ভেঙে গেছে। তো বাঁধনকে হাসপাতালে নেওয়ার পথে সেই মাদ্রাসার যে অধ্যক্ষ তাকে ফোন দেয় তার বাবা এবং জিজ্ঞেস করে বাঁধনকে আকস্মিকভাবে এরকম ওদিক ওদিক ছুঁড়ে ফেলা হয় এবং সবাই পাগল হয়ে গেছে দেখে। তো মাদ্রাসায় যেহেতু ঝাড়ফুঁক দেওয়া হতো, তো কোনো জিনের বদ নজর হতে পারে। সেই মাদ্রাসার প্রধানকে বলে যে আপনি একটু জানেন আপনাদের তো অনেক ইয়াটিয়া আছে, আপনারা খুঁজে বের করার ট্রাই করেন। তো সেই রাতে বাঁধনের বন্ধুলা ভাই এবং বাঁধনের ছোট বোন বাসায় আসে এবং এসে দেখে পুরা ফ্ল্যাট তছনছ হয়ে আছে এবং দেয়ালে ছোপ ছোপ রক্তের দাগ। তাদের চোখের সামনে ফ্ল্যাটের দরজায় প্রচুর কিলঘুষির শব্দ আসছে। তারা অনেক ভয় পেয়ে যায়। আপনারা নিজেরা চিন্তা করেন, আপনারা বাসায় ঢোকার পর দরজার মধ্যে যদি কিলঘুষির শব্দ আসতে থাকে তাহলে কীরকম লাগবে, কিন্তু কেউ নাই। তারা ভয়ে ফ্ল্যাটের দরজা খুলে বের হয়ে যায়। তো ওই দিন ফজরের নামাজের পর বাঁধনের বোন এবং দুলাভাই যা দেখেছিল তা মাদ্রাসার প্রধানকে জানানো হয়। আর ওইদিকে বাঁধনের অবস্থা খুব খারাপ, বাম পা এবং বাম হাত ভেঙে গেছে। পরদিন দুপুরে বাঁধনের হুঁশ আসলেও সে কথা বলছিল না, দাঁতে দাঁত লাগিয়ে রেখেছিল। তো ওই মুহূর্তে বাঁধনের চিকিৎসা চলছিল। এর মধ্যে বাঁধনের বাবা সেই মাদ্রাসার প্রধানের সাথে দেখা করে এবং ওনার কাছে জানতে চায় ঘটনা কি, কেন হঠাৎ করে সবার সামনে এরকম আছাড় মারলো এবং ফ্ল্যাটে ভাঙচুর করলো, কে আসলো। তো হুজুরের কাছে তিনি জানতে চাইলেন। হুঁশ আসলেও সে কথা বলছিল না, দাঁতে দাঁত লাগিয়ে রেখেছিল। তো ওই মুহূর্তে বাঁধনের চিকিৎসা চলছিল। এর মধ্যে বাঁধনের বাবা সেই মাদ্রাসার প্রধানের সাথে দেখা করে এবং ওনার কাছে জানতে চায় ঘটনা কি, কেন হঠাৎ করে সবার সামনে এরকম আছাড় মারলো এবং ফ্ল্যাটে ভাঙচুর করলো, কে আসলো। তো হুজুরের কাছে তিনি জানতে চাইলেন। তো ওই মাদ্রাসাটা ওই এলাকার অনেক প্রসিদ্ধ মাদ্রাসা। তো সেখানে জিনরা লেখাপড়া করতো। সেই মাদ্রাসার প্রধান এবং সবাই সেটা জানতো। মাদ্রাসার প্রধানের সাথে ওইখানকার এক জিন শিক্ষার্থীর পরিবারের সাথে সাক্ষাৎ ছিল। তো হুজুর বলে রাতে উনি ওই ছাত্রদের জিন সর্দারের সাথে কথা বলবে এবং জেনে নেবে কাহিনী কি, কোথা থেকে আসছে। এদিকে বাঁধনের পরিবারে কেউ তাদের ফ্ল্যাটে প্রবেশ করলে তাদের দিকে কেউ না কেউ কোনো জিনিস ছুঁড়ে মারছে এবং অনেক জিনিসপত্র ছুঁড়ে আসছে। তো তারা কেউ ঘরে থাকতে পারছিল না। সেই রাতে মাদ্রাসার প্রধানের সাথে সেই মাদ্রাসায় অধ্যয়নরত জিনের সর্দারের সাথে কথা হয়। তো জিন সর্দার বলে বাঁধন কারোর ক্ষতি করতে চেয়েছিল এবং ভুলক্রমে সে একজন হুদ্দামকে ডেকে নিয়ে আসছে। তো হুজুর জানতে চায় হুদ্দাম মানে। তো ওই জিন বলে হুদ্দাম হচ্ছে উপত্যকায় থাকে, তারা কারো ক্ষতি করে না, কারো উপকার করে না। আর এই হুদ্দাম এখানকার কেউ নাই এবং সে কোথা থেকে আসছে তাকে জিজ্ঞেস করতে হবে। তো হুজুর জানতে চায় বাঁধন কিভাবে কি করলো। তো সর্দার বলে তো যে কিতাবে জাদু মন্ত্র ছিল সেটা সে জানতো না, সে হুদ্দামকে হাজির করার কাজটা করেছে। উল্টা করে যা লেখা ছিল সে হুদ্দামকে আহ্বান করে তার গোলামির জন্য, কিন্তু হুদ্দামকে তো তার গোলাম বানানো সম্ভব না। আর এখন সেই বাঁধন সেই জাদুর বস্তুগুলো কোনো কবরস্থানে পুঁতে দিয়ে আসছে, যার কারণে হুদ্দাম কষ্ট পাচ্ছে। এখন এই জাদুর বস্তু যদি তুলে ফেলা যায় তাহলে এখান থেকে একমাত্র হুদ্দামকে সরানো যাবে, এছাড়া সম্ভব না। না হলে হুদ্দাম একদম এই ছেলেটাকে মেরে ফেলবে। তো হুদ্দাম এটাও দেখেছে হুদ্দাম যে তার পরিবারের আশকারা পেয়ে ছেলেটা খারাপ হয়ে গেছে। তো এখন তার ক্ষতি না ছাড়া যাবে না। তো হুজুর জিন সর্দারকে অনুরোধ করে যে তাহলে আপনি তাদের উপকারটা করে দেন, তাবিজটা যেখানে বাঁধন গেড়েছে সেটা তুলে দেন। তো জিন সর্দার মানা করেন যে এইটুকু জানি যে জিনিসটা কবরস্থানে আছে, সেটা শুধুমাত্র হুদ্দামই জানে কোন কবরস্থানে, আর সেই কবরস্থান থেকে কেবল ইনসানই পারবে সেই জাদুর বস্তু সরাতে, আমরা পারবো না। তো অনেক কথা হওয়ার পর হুজুর জিন সর্দারকে অনুরোধ করে যে আপনি বোঝান সে যেন চলে যায়। তো হুজুর জিন সর্দার বলে ঠিক আছে আমরা সেটা শুধুমাত্র হুদ্দামই জানে কোন কবরস্থানে, আর সেই কবরস্থান থেকে কেবল ইনসানই পারবে সেই জাদুর বস্তু সরাতে, আমরা পারবো না। তো অনেক কথা হওয়ার পর হুজুর জিন সর্দারকে অনুরোধ করে যে আপনি বোঝান সে যেন চলে যায়। তো হুজুর জিন সর্দার বলে ঠিক আছে আমরা বোঝাবো, আপনি চেষ্টা করুন, দেখেন হুদ্দামের সাথে কথা বলতে পারেন কিনা, বুঝতে পারেন কিনা। তো এর মধ্যে কিছুদিন চলে যায়।
তা হাসপাতালে থাকা অবস্থায় বাঁধনের মধ্যে হুদ্দামের আসা যাওয়া ছিল। সে মাঝে মাঝে বাঁধনের ভাঙা হাত পা এবং ভাঙা পায়ের হাতের মধ্যে মাঝে আঘাত করতো। তো একদিন এমন যখন করছিল তখন বাঁধনের মা কান্নাকাটি করে অনেক অনুরোধ করে যেন তার ছেলেকে যন্ত্রণা না দেয়, এবং অনেক অনুরোধের পরে হুদ্দাম তাকে আর আঘাত করে নাই, কিন্তু সে বাঁধনকে নিজের কবজায় রাখলো। তো একদিকে জিন সর্দার তাকে অনুরোধ করেছিল সে যেন বাঁধনকে কবজায় না রাখে, বাঁধনকে ছেড়ে দেয়, এবং যাতে করে সে তাবিজটা তুলতে পারে, কারণ বাঁধন ছাড়া তো জানে না কেউ তাবিজটা কোথায়। কিন্তু অনেক আলোচনার পরও সুরাহা হয় না, কারণ সে বাঁধনকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বেই। এভাবে আলোচনা চলছিল এবং 2 মাস চলে যায়। তো বাঁধন সম্পূর্ণরূপে হুদ্দামের কন্ট্রোলে ছিল। দিনে একবার খেত, তাও ভোর রাতে, আর কথাও বলতো না। তো ওই মাদ্রাসার হুজুরা চেষ্টা করছিল প্রতিদিন নিয়ম করে ঝাড়ফুঁক করার। তো হঠাৎ করে একদিন বাসার মধ্যে বাঁধনকে পাওয়া গেল না। তাকে অনেক খোঁজাখুঁজি করে তাদের বাসার পাশে ওই মাদ্রাসার সাথে একটা মসজিদ আছে, নাম করা মসজিদ, সেই মসজিদের মধ্যে তাকে পাওয়া যায়। তো আপনারা চিন্তা করেন, তার হাত পা ভাঙা, তো এখানে তো যাওয়া সম্ভব না, তাকে কেউ নিয়েও যায় নাই, তাহলে কীভাবে সম্ভব, সে এখানে কীভাবে গেল? তার ওই দিন জোহরের ওয়াক্ত ছিল, নামাজের সময় সে কোনো একটা কাতারের মধ্যে বসেছিল এবং অন্যান্য মুসল্লিরা তাকে সরানোর চেষ্টা করছিল। তো তারা তো জানতো না ঘটনা কি। তো বাঁধনকে ধরতে গেলে বাঁধন ভাঙা বাম হাত দিয়ে তাদের সবাইকে সাবধান হওয়ার জন্য ইশারা করে বলে যে তোমরা সরো, তোমাদের সাথে আমার কোনো শত্রুতা নাই। আর চোখ তখন বাঁধনের পুরো লাল হয়েছিল। এরকম কথা শুনে ওইখানকার মধ্যে থেকে একজন লোক ওই মাদ্রাসা দ্রুত একজন মাদ্রাসার প্রধানকে ডেকে নিয়ে আসে। তো যেহেতু ওই দিন সাধারণ দিন ছিল, জামাতে বেশি লোক ছিল না, মাদ্রাসার ছাত্ররা ছিল। উনি এসে দেখেন অবস্থা বেগতিক। বাঁধনের বাবাকে তিনি ফোন করে বলেন বাঁধন এখানে। তো বাঁধন চেষ্টা করতে থাকে হুদ্দামের কাছে, জানতে চায় যে উনি এখানে কেন এসছেন। তো হুদ্দাম বাতাসের মধ্যে শুকে বলে, মানে হুদ্দাম কিন্তু ছেলেটার ভিতরে বাতাসের মধ্যে শুকে বলে যে না, তোমাকে দিয়ে হবে না। তো হুজুর জিজ্ঞেস করেন কি হবে না? তো হুদ্দাম বলে তোমার দিল সাফ না, তোমার দিল পরিষ্কার না, যখন দিল সাফ হবে তখন তুমি আমার কাছে আসবা। তো উনি অনুরোধ করেন বাঁধনকে বাড়ি নিয়ে যেতে, কিন্তু হুদ্দাম সাফ না করে দেন। এদিকে এই ব্যাপারটা ছড়িয়ে পড়ার কারণে এলাকার লোকজনরা উৎসুক জনতা ভিড় করেছে, যে একটা ছেলেকে বলে যে না, তোমাকে দিয়ে হবে না। তো হুজুর জিজ্ঞেস করেন কি হবে না? তো হুদ্দাম বলে তোমার দিল সাফ না, তোমার দিল পরিষ্কার না, যখন দিল সাফ হবে তখন তুমি আমার কাছে আসবা। তো উনি অনুরোধ করেন বাঁধনকে বাড়ি নিয়ে যেতে, কিন্তু হুদ্দাম সাফ না করে দেন। এদিকে এই ব্যাপারটা ছড়িয়ে পড়ার কারণে এলাকার লোকজনরা উৎসুক জনতা ভিড় করেছে, যে একটা ছেলেকে জিনে ধরছে, সে সবাই দেখতে আসছে। তো এইভাবে ওয়াসরের ওয়াক্তের কাছাকাছি শুরু হওয়ার সময় হুদ্দামকে ছাড়াবেন এই সিদ্ধান্তে হুজুর ঝাড়ফুঁক শুরু করেন। বলতে থাকে যে খবিশের বাচ্চা, মানে হুজুর চেতে গেছে যে খবিশের বাচ্চা, আজ তোকে বন্দি করব। সর্দার তোকে কিছু বলতে মানা করছে দেখে তোকে কিছু বলি নাই, আজকে আমি তোকে বোতলবন্দি করবই, বোতলবন্দি করে তোকে বাথরুমের ভিতরে রাখবো। এই আমাকে কেউ বেতেনে দেখেও, এইটাকে আজকে আমি সাইজ করবই। তুই জানিস আমার কত সম্মান, লোকে আমাকে কত সম্মান করে, তোকে সম্মান করতাম, সর্দার বলেছে তাই, আজ তোকে আমি জ্বালিয়ে দিব। তো ওনাকে কেউ একজন বেত এনে দেয়। তো উনি যখন হুদ্দামকে মারার জন্য তেড়ে আসেন, তখন হুদ্দাম বলেন যে ইয়াতু ইজ্জুমান তাসাউ ওয়াতু জিল্লুমান তাসাউ। তো হুজুর উত্তেজিত হয়ে বলে এই খবিশের বাচ্চা, কি বলছিস তুই? সে আবার বলে ভারী গলায় বলে ওয়াতু ইজ্জুমান তাসাউ ওয়াতু জিল্লুমান তাসাউ, খামোশ, আর এক পা যদি এগোও তোমার জন্য ভালো হবে না। হুজুর এগিয়ে যেতে যেতে থেমে যায়। তো বাঁধনের বাবা আসে, অনুনয় বিনয় করে। তো অনেকক্ষণ বিনয় করানোর পর বাঁধন হঠাৎ করে দেখা যায় বেহুশ হয়ে যায় এবং তাকে বাড়ি নিয়ে আসে। তো আরও 2 সপ্তাহ চলে যায়। তো বাঁধনের বাবা অনেক জায়গায় চেষ্টা করতে থাকে। একদিন একজন ইমামের মাধ্যমে উনি জাহিদ ভাইয়ের সাথে যোগাযোগ করেন। তো জাহিদ ভাই প্রথমে যেতে রাজি হয় নাই। তো জাহিদ ভাই পরে পুরো নাম ঠিকানা নিয়ে জাহিদ ভাইয়ের জিনকে দেয়। তো জাহিদ ভাই জিনের কাছে জানতে চাইলে ছেলেটার সমস্যা সম্পর্কে কি হয়েছে না হয়েছে। তো তিনি অপেক্ষা করতে বলেন এবং জাহিদ ভাইয়ের জিন চলে যায়। তো সেদিন ফজরের কিছুক্ষণ আগে জাহিদ ভাইয়ের জিন আসে এবং বলে শুনতে থাকো, বাঁধন তাবিজের কিতাব ব্যবহার করতে যে ভুলে একজন ইমানদার পাহাড়ি জিনকে কুফরি করে ডেকে নিয়ে এসছে। সে চেয়েছিল একটি, হয়েছে আরেকটি। এখন এই জিন বাঁধনকে যথেষ্ট শিক্ষা দিয়েছে, এখন সে চলে যেতে চাচ্ছে। তাই সে কিছুদিন আগে মসজিদে গিয়েছিল। বাঁধনকে দিয়ে সেই হুজুরকে বলে দিতে কোথায় সে তাবিজ রাখা হয়েছে। বাঁধন তাবিজের কিতাব ব্যবহার করতে যে ভুলে একজন ইমানদার পাহাড়ি জিনকে কুফরি করে ডেকে নিয়ে এসছে। সে চেয়েছিল একটি, হয়েছে আরেকটি। এখন এই জিন বাঁধনকে যথেষ্ট শিক্ষা দিয়েছে, এখন সে চলে যেতে চাচ্ছে। তাই সে কিছুদিন আগে মসজিদে গিয়েছিল। বাঁধনকে দিয়ে সেই হুজুরকে বলে দিতে কোথায় সে তাবিজ রাখা হয়েছে। কিন্তু সেই হুজুরের দাম্ভিকতা দেখে তার মনে হয় এই লোককে কথাগুলো বলা ঠিক হবে না। সে কুমতলব নিয়ে তাবিজটা সরিয়ে তার নিজের জায়গায় রেখে দিতে পারে, এতে ওই হুদ্দাম মুক্ত নাও হতে পারে। তো জাহিদ ভাই জানতে চায় তা এখন কি করা যায়। তো ওই জাহিদ ভাইয়ের জিন বলে তুমি কি তাবিজ তুলতে পারবা?
তো জাহিদ ভাই নির্দ্বিধায় বলে হ্যাঁ পারবো। তো উনি বলে যে এখানে কিন্তু ঝুঁকি আছে, তোমার উপর কিন্তু হামলা হতে পারে জিনদের, কারণ বাঁধন এমন এক জায়গায় তাবিজ পুড়েছে, সেই জায়গাটা ভালো না। তো আগেই বলেছি চিন্তা করে দেখো। তো ওই সময় জাহিদ ভাই এসব চিন্তা করতো না, তাই কিছু না বলে বলে যে না আমি পারবো, আপনি আমাকে আমল শিখায় দেন। তো বলে ঠিক আছে, তুমি 3 দিন রোজা রাখো এবং রোজা রাখার 3য় দিন সেই বাসায় যাবা এবং সাথে করে নিয়ে যাওয়া পানি দিয়ে ইফতার করবা, তার সাথে নিয়ম মেনে চলবা এবং বাকিটা তুমি বুঝে যাবা। তো তার কথা মতো 3 দিন রোজা রেখে আমল করে এবং 3 দিনের দিন সেই বাসায় সে প্রবেশ করে। সে বাসায় ঢুকে জাহিদ ভাই, তো সে নর্মালি ওই কোনো বাসায় ঢুকলে জাহিদ ভাইয়ের একটা জিনিস কি, সে ভালো খারাপ বুঝতে পারে। তো সেদিন সে বাসায় ঢুকে তিনি কিছুই বুঝতেছিল না। তো বাসায় যাওয়ার পর তাকে দেখে লোকজন সবাই অবাক হয়ে যায়, কী ব্যাপারে এই ইয়াং মানুষটা কোথা থেকে আসছে, এ কি কাজ করতে পারবে নাকি, সবার মধ্যে একটা কনফিউশন থাকে যে কাজ করতে পারবে কিনা। তো তাকে যে ইমাম সাহেব খবর দিয়েছিল, সেই ইমাম সাহেব বাঁধনের বাবার সাথে যোগাযোগ করে। তো তারা সবাই তার কথা বলে আগে ঘটেছে। তো মাগরিবের আজান দিলে তিনি ওই মসজিদে নামাজ পড়ে, দেরি না করে বাঁধনের কাছে যায়। তখন তার পরিবার চাচ্ছিল যে মাদ্রাসার যে হুজুরটা বাঁধনকে একবার চেষ্টা করেছে ঝাড়ফুঁক করা, তার সাথে যেন তিনি কাজ করেন। তো এটা শুনেই জাহিদ ভাইয়ের কোনো কিছু রিপ্লাই না দিয়ে বাঁধনের রুমে যায় এবং গেট লাগায় দেয়। তো জাহিদ পরে দেরি না করে বাঁধনের কাছে যায়। তখন তার পরিবার চাচ্ছিল যে মাদ্রাসার যে হুজুরটা বাঁধনকে একবার চেষ্টা করেছে ঝাড়ফুঁক করা, তার সাথে যেন তিনি কাজ করেন। তো এটা শুনেই জাহিদ ভাইয়ের কোনো কিছু রিপ্লাই না দিয়ে বাঁধনের রুমে যায় এবং গেট লাগায় দেয়। তো জাহিদ ভাই সালাম দেয়, তো কোনো উত্তর নাই। তো জাহিদ ভাই ফ্লোরে বসে এবং তাকে শেখানো আমলটা করতে থাকে। তো 2 মিনিট পর ওই ছেলের ভেতর থেকে হুদ্দাম কথা বলা শুরু করে, তুমি তো অনেক চালাকি করো, তবে তা তোমাকে আরেকজন শিখিয়ে দেয়, তোমার নিজস্ব কোনো চিন্তা চেতনা নাই। তো জাহিদ ভাই বলে কেন? সে বলল এই যেই আমির যেই জিনের বংশ তোমার সাথে আছে, সে তোমাকে যা শিখিয়ে দিয়েছে তুমি তাই করছো এবং তার মতোই করলা, তো নিজে কিছু চেষ্টা করলা না। তো এই জাতীয় কথা জাহিদ ভাইয়ের সাথে তার 20 মিনিটের মতো হয়। একটা সময় সে বলতে থাকে যে তার ডান হাতটা ধরে ফেলে এবং তার জাহিদ ভাই মনে হতে থাকে যে ওই ডান হাতটা ধরার পর যে সে উপর থেকে পড়ে যাচ্ছে এবং ফ্লোরে পড়ে যায় সে। তখন তার কাছে ওই হুদ্দাম তার কাছে চলে আসে এবং কানে কানে ফিস করে একটা জায়গার ঠিকানা দেয়, বলে যাও, তুমি কি করতে হবে তুমি জানো। তো জাহিদ ভাই উঠে 10 থেকে 15 মিনিট লাগে বসে ধাতস্থ হতে যে আসলে ঘটনাটা কি। তো জাহিদ ভাই সে রুম থেকে বের হয়, সে দেখে যে ওই হুজুর একবার ঝাড়ফুঁক করেছিল, সে ওই যে মাদ্রাসার হুজুর সে বসে আছে। তার সাথে কথা বলতে চাইলো, কিন্তু হুদ্দাম কানে কানে ফিস করে বলতে লাগলো যে না, তুমি তার সাথে কথা বলবা না, তুমি বের হয়ে যাও। তো জাহিদ ভাই নির্দেশ মতামত বের হয়ে যায় এবং তাকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছিল। জাহিদ ভাই লাগছিল এমন কেউ তার মাথার উপর দাঁড়িয়ে কথা বলছে, এমনকি তার কথাগুলো চারপাশ থেকে গুঞ্জনের মতো আসছিল। কোথায় যাচ্ছি, কোথায় বসে আছি, কোথায় যাচ্ছি, সেটার কোনো কিছুর হদিশ জাহিদ ভাইয়ের কাছে ছিল না। অনেকটা হুঁশ ফেরার পর জাহিদ ভাই দেখলো তিনি এমন একটা জায়গায় আছে যেখানে সারি সারি কবর। তিনি খেয়াল করলো প্রচণ্ড গরম লাগছে, জাহিদ ভাই ঘেমে গেছে। এর মধ্যে কি করবে না করবে সেটার কোনো কিছুর হদিশ জাহিদ ভাইয়ের কাছে ছিল না। অনেকটা হুঁশ ফেরার পর জাহিদ ভাই দেখলো তিনি এমন একটা জায়গায় আছে যেখানে সারি সারি কবর। তিনি খেয়াল করলো প্রচণ্ড গরম লাগছে, জাহিদ ভাই ঘেমে গেছে। এর মধ্যে কি করবে না করবে সে তার জিনকে স্মরণ করতে লাগলো। এমন সময় মনে হতো বেশ খানিকটা সামনে তিনি একটা জায়গায় আকর্ষণ করছে তার। তিনি সেই জায়গায় যায় এবং জাহিদ ভাইয়ের মুহূর্তে ভয় লাগছিল না, সে খালি টায়ার্ড ছিল। সে দেখলো আলগা মাটির ভেতর মনে হচ্ছে কিছু একটা কাপড়ে জড়ানো। তিনি কল্পনার মতো করে দেখছিল, বাস্তবে তখন সেই তাবিজটা 7 থেকে 8 ইঞ্চি মাটির নিচে। তিনি হাত দিয়ে সেই মাটি সরাতে লাগলো। সরানোর সময় অনেক চিৎকার, অনেক চেঁচামেচি, অনেক হই হুল্লোড় এবং এই বাতাসে চাবুক মারার শব্দ হতে লাগলো। জাহিদ ভাই ভয় পেয়ে গেল। তিনি ভয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়তে পড়তে দ্রুত মাটিটা সরিয়ে সেই কাপড়ের নাগাল পেয়ে গেল। তিনি ঝাটকা দিয়ে টান দিয়ে সেই কাপড়টা তোলার সাথে সাথে মনে হচ্ছিল তিনি নিজেই একটা ডিগবাজি দিয়ে উল্টা হয়ে পড়ে গেছে। এর পড়ার সময় তার ঘাড়ে কি যেন ঢুকে যায়। তখন আর কি হয়েছে তার আর মনে নাই। জাহিদ ভাইয়ের ঘুম ভাঙলো এবং সেই জিনের হাতের পরশে সে আমার পাশে বসেছিল, জাহিদ ভাইয়ের পাশে বসেছিল। জাহিদ ভাই বলছে যে সে আমার পাশে বসেছিল, সে আমাকে উঠায় বসায়, জাহিদ ভাইয়ের জিন তাকে উঠায় বসায় এবং তাকে ধাতস্থ করে এবং তাকে পথ দেখিয়ে বের করে সেখান থেকে বাঁধনের বাসায় নিয়ে আসে। তো ততক্ষণে যেই বাড়িতে
তাবিজটা মানে যে বাড়িতে যখন তিনি ওই তাবিজটা তুলে ফেলে তখন হুদ্দাম বাঁধনকে ছেড়ে চলে যায়। ততক্ষণ হুদ্দাম আর নাই এখানে। তো তখন বাঁধন তার বাবা মাকে ডাকতে থাকে। সে প্রায় ওই মুহূর্তে ডাকতে থাকে। তো সে প্রায় 2 মাস পর মুক্তভাবে কথা বলতে থাকে। তো ওইদিকে তিনি জাহিদ ভাই বের হওয়ার পর প্রচণ্ড ঘাড়ে ব্যথা অনুভব করে, হাত দিতে। তখন বাঁধন তার বাবা মাকে ডাকতে থাকে। সে প্রায় ওই মুহূর্তে ডাকতে থাকে। তো সে প্রায় 2 মাস পর মুক্তভাবে কথা বলতে থাকে। তো ওইদিকে তিনি জাহিদ ভাই বের হওয়ার পর প্রচণ্ড ঘাড়ে ব্যথা অনুভব করে, হাত দিতেই দেখে কিছু একটা বিঁধে গেছে ঘাড়ের ভেতর, ঘাড়ের নিচে। সেটা তিনি টান দিয়ে সরিয়ে ফেলে এবং জাহিদ ভাই বলেছে আজও সেই আঘাতের দাগ রয়ে গেছে তার ঘাড়ে। কিছুদিন পর সেই ছেলে পুরোপুরি সুস্থ হয়ে যায় হুদ্দামের সাথে। এরপর অনেক দিন পর জাহিদ ভাইয়ের দেখা হয়েছিল। সেদিন সে তাকে বলেছিল, ওয়াতু ইজ্জুমান্তা শাহ ওয়াতু জিল্লুমান্তা শাহ, সারা জীবন মনে রাখবে আর সত্যের পথে থেকো। বাঁধন তাবিজ করেছিল 2টি। গাছের ডালের তাবিজটি আসলে তাবিজের কাজ করছিল না, তাই সেই সেইটা আমলে নেওয়া হয় নাই। আসলে তাবিজের কিতাব দেখে অনেকে অনেক কিছু, এটা জাহিদ ভাইয়ের ভাষা, অনেকে অনেক কিছু না বুঝে করে ফেলে। যেহেতু আপনি জানেন না কি লেখা আছে, জানলে বুঝতে পারতেন। এই কিতাবগুলো কুফরি কালাম শেখায় ধর্মের অন্তরালে। জাহিদ ভাই সেদিন এরপর থেকে এরকম ঝুঁকিপূর্ণ কোনো কিছু উদ্ধার করার কাজ ছেড়ে দেয়, কেননা সেই ঘাড়ের ব্যথায় তাকে প্রায় 2 বছর ভুগতে হয়েছে। এখন তিনি অনেক সাবধানে কাজ করে এবং যতদিন বেঁচে থাকবে তিনি এটা মনে রাখবেন। তো এটাই হচ্ছে ঘটনা। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। অবশ্যই শেষ পর্যন্ত অপেক্ষা করুন, আমি কিন্তু শেষও আরেকটি ঘটনা শেয়ার করব। আমি চলে যাচ্ছি সামির ভাইয়ের কাছে, সামির ভাইয়ের শেষ ঘটনার সাথেই থাকুন। আমি আমার শেষ ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। এটা আমাদের ধানমন্ডিরই এলাকার ঘটনা, আমার জন্মের আগের ঘটনা। এবং এই ঘটনাটার প্রত্যক্ষ করেছে আমাদেরই এক পরিচিত এক আঙ্কেল বলতে হচ্ছে আমার চাচার পরিচিত। তো তিনি হচ্ছে ধানমন্ডিতেই একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি ছিল। সেই ফার্মাসিউটিক্যালস কোম্পানির সিকিউরিটি গার্ড হিসেবে, প্রধান হিসেবে ছিল আর কি। তো তিনি আগে আর্মিতে জব করতো, পরবর্তী সময় আর্মি থেকে তিনি এখানে চলে এসছে। পরে এখানের সিকিউরিটি চিফ হিসেবে ছিল এই ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে। তো তিনি থাকতো ওখানে, ঘুমাতো এখানে। তো সেদিন রাতেবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে। তিনি মশারি টানিয়ে ফ্লোরিং করে ঘুমিয়েছে। তো একটা টেবিলের পাশে তিনি ঘুমিয়েছে। তো টেবিলের পাশে একটা লম্বা করে লম্বা একটা স্টিলের বস্তু ছিল, সেটা ধারালো না, লম্বা একটা স্টিলের বস্তু ছিল। তো সেটার পাশেই তিনি ফ্লোরিং করেছে এবং মশারি টানিয়েছে যাতে তিনি ওইটা পাশে দিয়ে মশারি টানাতে পারে ইজিলি। তো তিনি ঘুমিয়েছে সেদিন রাতের বেলা। তিনি ঘুমানোর পরে, রাতের গভীর হওয়ার পর হঠাৎ করে তার টেবিল ফ্যানটা ছিল তার থেকে তার পায়ের আরেকটু ডান পাশে আর কি। হঠাৎ করে তার মনে হচ্ছে তার বুকের উপরে খুব ভারী ভারী লাগছে। তো তিনি মনে করছিল যে হার্ট অ্যাটাক করবে কি না। তার বয়স তখন ছিল অলমোস্ট 45। তো তিনি বুকের মধ্যে ব্যথা অনুভব করতেই দেখলো যে চোখ খুললো যে আসলে হার্টের মধ্যে ব্যথা হচ্ছে, হার্টের কী সমস্যা, বুকে ব্যথা হচ্ছে, হার্ট অ্যাটাক হয়ে গেল কি না। তিনি চোখ খুলে তাকাতে দেখে তার বুকের উপরে একদম মানুষের মতো বসা। তিনি বললো যে কে এরকম চিৎকার দিতেই তিনি কি করলো, তার বুকে এত ভয়ঙ্কর ব্যথা অনুভব করছিল ওই সময়। তিনি কি করলো, হাত দিয়ে তাকে সরাতে যাবে। তো তিনি দেখলেন তার হাতটা তার শরীরের মধ্যে দিয়ে ভেদ করে যে তার হাতটা লাগলো হচ্ছে ওই স্টিলের মধ্যে, যে টেবিলের পাশে যে স্টিলটা ছিল, এবং সাথে সাথে তার 5টা আঙ্গুলের মধ্যে একটা আঙ্গুল কেটে যায় এবং কেটে ঝুলতে থাকে। তিনি এক দৌড়ে নিচে যায় এবং আশপাশের লোকজনদেরকে ডাকতে থাকে যে তার রুমে একজনকে দেখা গেছে। কিন্তু কেউ কোনো ধরনের সাড়া দিচ্ছিল না, কেউ কোনো শব্দ করছিল না। প্রচণ্ড চিৎকার করছে, আমাকে বাঁচাও, আমার আঙ্গুল ঝুলে গেছে, আমার আঙ্গুল পড়ে গেল। তিনি দেখছে যে তার আঙ্গুলটা আস্তে আস্তে একদম ঝুলে গেছে, জাস্ট টোকা লাগলেই আঙ্গুলটা হাত থেকে পড়ে, আস্তে আস্তে একদম ঝুলে গেছে, জাস্ট টোকা লাগলেই আঙ্গুলটা হাত থেকে পড়ে যাবে। তার অবস্থা খুব খারাপ এবং অনেক রক্তাক্ত অবস্থায় তিনি ওই মুহূর্তে অজ্ঞান হয়ে যায়। পরদিন সকালবেলা তার প্রচুর ব্লিডিং হয় জায়গা থেকে এবং লোকজনরা তাকে হাসপাতালে নিয়ে যায়। এবং তাকে ওইখানকার লোকজন, যারা সিকিউরিটি লোকজন ছিল, ভোরবেলা তাকে দেখে যে নামাজ পড়তে ওঠে কয়েকজন মুরব্বী, উঠে দেখে যে পড়ে আছে তিনি, অনেক রক্ত পড়েছে তার হাত থেকে। তো তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা তাকে ওই আঙ্গুলটা রাখতে পারে নাই, আঙ্গুলটা আর স্টিচ হয় নাই, আঙ্গুলটা কেটে ফেলে দিতে হয়। এবং যেহেতু ব্লান্ট জিনিস দিয়ে তার হাতটা কেটেছে, তাকে ওষুধ দিয়ে ইঞ্জেকশন দিয়ে নর্মাল করার চেষ্টা করে। তো 1 সপ্তাহ তিনি কাউকে কিছু বলতে পারে নাই। 1 সপ্তাহ পর তিনি সবাইকে বলে যে ওই দিন রাতের বেলা তিনি এই জিনিসটা দেখে। তো তাকে ছুটিয়ে দেওয়া হয়, তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।
এবং বাসায় পাঠানোর পরে তিনি বাসায় চলে যান। তো তার পরিবারে ছিল তার একটা মেয়ে, দুটা ছেলে, এবং তার গ্রামের বাড়ি হচ্ছে যশোরে। তো তিনি যশোরে চলে যায় এবং যশোরে যাওয়ার পরে সেখানে প্রায় 1 মাস থাকে। সেদিন রাতের বেলা প্রচণ্ড বৃষ্টি, সেই দিনের মতো বৃষ্টি। তিনি রাতের বেলা ঘুমাচ্ছে, এমন সময় তার ঘুমের মধ্যে তিনি বুকের মধ্যে আবারও সেই প্রেশার অনুভব করে। মনে হচ্ছিল তার বুকের উপরে কেউ 2 টন 5 টনের পাহাড় একটা মানে বিশাল বড় পাথর তার বুকের উপরে রেখেছে। তার বুক খারাপ লাগতে থাকে। তিনি তার ওয়াইফকে ডাকে, কিন্তু কোনো ধরনের কোনো সারা শব্দ তার ওয়াইফ পায় নাই। তিনি ওয়াইফকে ডাকতে থাকে, এই শোনো 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 শোনো, আমি মনে হয় চলে যাচ্ছি, আমি মনে হয় মারা যাবো, এরকম অবস্থা। তো তিনি চোখ খুলে দেখে আবারও সেই বস্তুটা তার বুকের উপরে, এবং তাকে বলে যে তুমি আমার জন্য ব্যথা পেয়েছ। তাকে বলতে থাকে, তিনি স্পষ্ট শুনতে থাকে, তুমি আমাকে ধরতে পারবে না, তুমি আমাকে ধরতে যেয়ে হাত কেটে ফেলেছ, এই জন্য আমি অনেক দুঃখিত। আমি তোমাদের মতো সাধারণ মানুষ না, তো আমাকে ধরতে গেলে তুমি উল্টা বিপদে পড়বে। দেখো, আমরা সারা তোমার সামনে দাঁড়িয়ে থেকে কথা বলতে পারবো না, তোমার পাশে দাঁড়িয়ে থেকে কথা বলতে পারবো না, আমাকে এইভাবেই তোমার সাথে কথা বলতে হবে। তুমি আমার একটা বড় ধরনের উপকার করেছো, এবং সেই উপকারটা হচ্ছে একটা তাবিজ তুমি তোমাদের ওই বাসার ছাদ থেকে সরিয়ে দিয়েছো, যেটার মধ্যে আমি আটকে ছিলাম। তোমার যদি যখনই তোমার কোনো দরকার হবে, যখনই তোমার কোনো প্রয়োজন হবে, তুমি আমাদেরকে জানাতে পারবে। তাবিজটা সরানোর কারণে আমরা মুক্তি পেয়েছি। ওই তাবিজটা এমন একটা জায়গায় আটকে ছিল, সেই তাবিজ করা হয়েছিল 4টা পাঠা বলির মাধ্যমে, এবং সেই পাঠাগুলোর রক্ত দিয়ে আমাদেরকে তাবিজ করা হয়, এবং সেই ফার্মাসিউটিক্যালস কোম্পানিকে তাবিজ করা হয়। এবং সেই জিন তাকে বলতে থাকে যে শুধুমাত্র তুমি আমাকে দেখবে, কেউ আমাকে দেখবে না, যখন কোনো কিছুর দরকার হবে তখনই তুমি আমাকে পাবে। তবে মনের মধ্যে কোনো ধরনের লোভ রাখবে না, কোনো ধরনের লালসা রাখবে না। যদি কোনো ধরনের কিছু দরকার হয়, যখন বিপদে পড়ো, আমি দেখবো যতদিন পর্যন্ত বেঁচে আছি। তবে ওই জিন বলছে যে শুধুমাত্র তুমি আমাকে দেখবে, আর কেউ আমাকে দেখবে না, যখন কোনো কিছুর দরকার হবে তখনই তুমি আমাকে পাবে। তবে মনের মধ্যে কোনো ধরনের লোভ রাখবে না, কোনো ধরনের লালসা রাখবে না। যদি কোনো ধরনের কিছু দরকার হয়, যখন বিপদে পড়ো, আমি দেখবো যতদিন পর্যন্ত বেঁচে আছি। তবে ওই জিন বলছে যে তুমি ওই জায়গায় আছে কোনো ধরনের চাকরি করতে যাবে না, কারণ ওই জায়গাতে তাবিজটা সরানোর পর অনেক খারাপ মানুষের আনাগোনা শুরু হয়েছে, এবং তারা আবারও সেই জায়গাটা তাবিজ করতে যাবে। হয়তো নতুন অন্য কোনো জিন দিয়ে তাবিজ করবে, কিন্তু তুমি কিন্তু ওই জায়গায় চাকরি করতে যাবে না। আমি তোমার আঙ্গুলটা পড়ে যাওয়ার কারণে অত্যন্ত দুঃখিত, কিন্তু আমার আর কিছু করার নাই। তো তিনি ওই জিনটা ওই মুহূর্তে ওই জায়গা থেকে চলে যায়, এবং পরবর্তী থেকে প্রায় 1 বছর তার সাথে ওই ধরনের কোনো ধরনের জিনিসপত্র আর অকারেন্স হয় নাই। উনি ঢাকায় আসে, এবং তাকে তো কোনো কিছু করতে হবে, তো ওই কোম্পানিতে তিনি আর চাকরি করেন না। সেই ফার্মাসিউটিক্যালস কোম্পানিটা ছেড়ে তিনি অন্য জায়গায় চাকরি নিতে যান। তখন তিনি আমার চাচার ফ্রেন্ডরা বসেছিল রাস্তার মধ্যে, তাদেরকে শেয়ার করে যে এই জিনিসটা ঘটেছিল তার সাথে। তখন বলেছিল যে তুমি আমাকে বলো না কেন, তখন তো আমরা দেখেছিলাম যে তোমার এই ঘটনা, তোমাকে তো হাসপাতালে নিয়ে যাওয়ার সময় আমরা দেখেছিলাম যে লোকজন তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তো তিনি বলেন যে দেখেন, আমি আসলে ওই মুহূর্তে আমার তো অবস্থা ভালো ছিল না, এবং আমাকে সাথে সাথে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়, এবং ওই কোম্পানি থেকে তাকে ক্ষতিপূরণও দেওয়া হয়। তো এখন তার একটা চাকরি দরকার, তাকে কোনোভাবে কোনো চাকরি দেওয়া যায় কিনা। তো ওই ফার্মাসিউটিক্যালস কোম্পানির আশেপাশেই তিনি আরেকটি চাকরি নেন। তো সেই বাসায় থাকা অবস্থায় তিনি আরেকটা জিনিসের সম্মুখীন হন, আসলে তার সাথেই হচ্ছিল, এবং তিনি তুলা রাশির মানুষ ছিল আর কি। তো তিনি প্রায় সময় এরকম জিনিস দেখতে পেতেন বলতে কি, তিনি যখন রাত্রেবেলা নামাজ পড়তে উঠতেন, বা উনি কখনো যদি কোনো মসজিদে যে নামাজ পড়তেন, তার কাছে মনে হতো যে তার সাথে কেউ আছে, তার সাথে কেউ হাঁটছে, তার সাথে কেউ ফিস করে কথা বলছে, কানে কানে কথা বলছে। আপনারা দেখবেন অনেক কিছু কিন্তু অনেক প্লটস অনেক জায়গায় অনেক ক্ষেত্রে মিলে যায়। তো উনি এরকম একটা দিন, শীত তখন, হঠাৎ করে রাত্রেবেলা তেনার ঘুম ভাঙার পর তিনি দেখেন যে তার জানালার পাশে একজন দাঁড়িয়ে আছে, এবং দাঁড়িয়ে থাকার পরে তিনি কাছে যান এবং বলে যে ওই দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে ডাকতে থাকে, ওই লোকের নাম ধরে ডাকতে থাকে। তার নামটা আমার চাচা তার নামটা মনে করতে পারেন নাই, তবে এতটুকু মনে আছে যে সেই ওখানকার সিকিউরিটি গার্ড ছিল। তো তাকে ওই জানালা দিয়ে একজন ডাকে, বলে যে তুমি চাকরিটা ছাড়ো, তুমি যে আমাকে মুক্তি দিয়েছো যে তাবিজটা, তো যেই লোকরা তোমাকে যেই জিনগুলা মানে যে লোকরা তাবিজ আগে ওইখানে করেছিল, তারা আবার তাবিজ করতে যাচ্ছে, এবং তারা খুঁজে বের করতে যাচ্ছে আগের তাবিজটাকে। সিকিউরিটি গার্ড ছিল। তো তাকে ওই জানালা দিয়ে একজন ডাকে, বলে যে তুমি চাকরিটা ছাড়ো,
তুমি যে আমাকে মুক্তি দিয়েছো যে তাবিজটা, তো যেই লোকরা তোমাকে যেই জিনগুলা মানে যেই লোকরা তাবিজ আগে ওইখানে করেছিল তারা আবার তাবিজ করতে চাচ্ছে এবং তারা খুঁজে বের করতে যাচ্ছে আগের তাবিজটাকে সরিয়েছে। তো তুমি এই মুহূর্তে এই জায়গার থেকে বেরিয়ে যাও, পারলে এক তো রাতেই বেরিয়ে যাও। তো ওই রাতে তিনি আমার চাচার কাছে আসেন, আমার দাদার বাসায় আসেন এবং চাচার কাছে ঘটনা বলে। তো চাচা বলে ঠিক আছে তুমি যেভাবে পারো চলে যাও, তোমার ওই জিনকে তো তুমি ডাকতে পারবা না, তুমি কি ডাকতে পারবা কি পারবা না? তো বলে যে না আমি তো ডাকতে পারবো না, এরকম কোনো সিস্টেম আমি জানি না, তবে সে বলছে বিপদে পড়ে তাকে স্মরণ করতে। তো এখন আর স্মরণ করার নিয়ম জানি না, তিনি আমাকে এসে ঘটনাটা বলে চলে গেছে। তো এখন আমি কোথায় যাব? তো ওই জিন বলেছিল যে তুমি কমপক্ষে 75 কিলোমিটার আশেপাশে রেডিয়াসে থাকবে না। তো তিনি তার যশোরের বাড়িতে চলে যায়। পরবর্তী সময়ে তিনি যশোরের বাড়িতে চলে যাওয়ার পরে এরপরে আর কি ঘটেছে সেটা আর আমার চাচা জানে না, কারণ এরপরে আর কোনো ধরনের যোগাযোগ নাই। অনেক দিন পরে তাদের ওই যশোরের বাড়ির লোকজনের কাছ থেকে খবর পাওয়া গেছিলো। তো 2014-15 দিকে আমার চাচা খবর পেয়েছিল ঢাকার মধ্যে আসার পরে ওই 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 লোকটা মারা গেছেন। উনি সাধারণভাবে সাধারণ মৃত্যুবরণ করেছেন, তার অন্য অস্বাভাবিক মৃত্যু না। তো এটা ছিল তার একটা মানে সিগনিফিক্যান্ট ঘটনা, এটা আমাকে আমার চাচা আমার সাথে শেয়ার করেছিলেন। তো এটা ছিল আপনাদের বলার জন্য। তো এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটি আপনাদের সবার ভালো লেগেছে। আশা করছি আজকের ঘটনাগুলো আপনাদের আনন্দ দিতে পেরেছি ঘটনাগুলো দিয়ে, এবং সামনেও আরও কিছু ঘটনা থাকছে, জাহিদ ভাইয়ের ঘটনা থাকছে ইনশাল্লাহ। আমাদের অতিথিদের অনেক ধন্যবাদ যারা কষ্ট করে আমাদের কাছে ঘটনা পাঠিয়েছে। তো আশা করছি আপনারা সামনের সপ্তাহে থাকবেন আমাদের সাথে। যারা নতুন এসছেন তাদেরকে বলছি তারা আমাদের ঘটনা, আমাদের লিঙ্কগুলো, আমাদের ভিডিওগুলো যত পারেন তত বেশি শেয়ার করেন, আমাদের এখানে শো চলাকালীন অবস্থায় কমেন্ট করেন, এবং সেখান থেকে আমরা নির্বাচিত করি আমাদের ফ্যান অফ দ্য উইক। এবং আমাদের আশা করছি ঈদে একটা স্পেশাল এপিসোড থাকবে আপনাদের জন্য, যেটার ব্যাপারে আমরা চিন্তা করছি। আমরা অবশ্যই সেটা আমরা জানাবো। সামনের বৃহস্পতিবার আবারও 11:59 আপনাদের সবার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি পরিষ্কার থাকবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আপনারা ঘটনাটি শুনলেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আপনাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার আমাদের অনেক অনুপ্রেরণা যোগাবে। ধন্যবাদ।